নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো গরম ভাতের মধ্যে পেঁয়াজ দিয়ে দেখেছেন? কি হতে পারে আটাতে হাত না লাগিয়ে একটা চায়ের ছাঁকনির সাহায্যে আপনারা কি কখনো আটা মেখে দেখেছেন? বই বা খাতার মধ্যে পেনের ঢাকনা দিয়ে দেখেছেন? কি হতে পারে একটা দেশলাই কাঠির সাহায্যে ছোট্ট আপনারা কি সাইজের সূচের কখনো মধ্যে একটা সুতো পরিয়ে দেশলাই কাঠি দেখেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব বেলন চাকির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা লুচি বেলবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। এখানে নিয়েছি একটা কন্টেনার। এমন পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের বেকিং সোডা। আর নিয়েছি এখানে আমি কোলগেট, একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি, যে কোনো সাদা টুথপেস্টের আপনারা ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে হারপিক। এই হারপিকটা কিন্তু টয়লেটে ব্যবহার করি না, কিচেনে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই বাড়িতে প্লাস্টিকের বালতি, মগ রয়েছে, যেগুলো জলের আয়রনের এইভাবে দাগ ছোপ পড়ে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না যতই ঘষাঘষি করি না কেন। সেক্ষেত্রে একটা কাজ আপনারা করতে পারেন। আমি এখানে একটা পলিথিন হাতের মধ্যে পরে নিচ্ছি, যেহেতু মিশ্রণের মধ্যে হারপিকের ব্যবহার করেছি। এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণের দিয়েছি। আর নিয়েছি এখানে একটা স্ক্রাবারের সাহায্যে আমি মিশ্রণটাকে এইভাবে মগের মধ্যে দিয়ে আলতো হাতে ঘষে নেব। যেহেতু এখানে বেকিং সোডার ব্যবহার করা হয়েছে, হারপিক আর কোলগেটের ব্যবহার করা হয়েছে, তাই এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এটা দিয়ে যখন আপনারা এইভাবে আলতো হাতে ঘষবেন, দেখবেন জলের যে আয়রনের দাগ ছোপগুলো থাকে সেটা কিন্তু অনেকটাই আস্তে আস্তে উঠতে শুরু করবে। 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন যে আয়রনের দাগগুলো ছিল সেটা কিন্তু এখন অনেকটাই উঠে পরিষ্কার হয়ে গেছে। আরও একবার এইভাবে আলতোভাবে ঘষে নেব, তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে এই মগটা কীরকম ছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা শার্ট। এই ধরনের শার্ট বা টি শার্ট আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা ব্যবহার করে থাকে। তবে এই শার্ট হোক কি টি শার্ট, আমরা অনেকে ঠিকভাবে ভাঁজ করে রাখতে পারি না। প্রথমে টি শার্টের নিচের সাইডে এইভাবে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নেওয়ার পর কি করবেন, হাতার যে অংশগুলো রয়েছে সেগুলোকে এইভাবে একটা সাইড করে ভাঁজ করবেন। তো দেখতেই পাচ্ছেন দুটো হাতায় কিন্তু আমি একইভাবে ভাঁজ করে নিয়েছি। এবার আবারও নিচের সাইড থেকে এইভাবে করে কলারের সাইড অবধি মুড়িয়ে নিতে হবে। এবার একটা সাইড থেকে এইভাবে মোড়াবেন, অন্য সাইডটা কি করবেন, এইভাবে মুড়িয়ে নেওয়ার পর যে পকেটের মতো একটা অংশ তৈরি হবে তার মধ্যে ঢুকিয়ে দেবেন। এতে কি হবে, একটা লকের মতো হয়ে যাবে। শার্টটা দেখবেন কোনোভাবেই খুলবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের বাড়িতেও কি কাঠের বিভিন্ন ধরনের ফার্নিচার রয়েছে, যেগুলো দেখবেন ব্যবহার করার পর অনেক দিন দেখা যায় ফাঙ্গাস ধরে যায়, যার কারণে অনেক সময় আমরা দোকানে নিয়ে যাই কাঠের ফার্নিচার বার্নিশ বা পলিশ করানোর জন্য। এতে করে অনেকগুলো টাকাও খরচ হয়। বাড়িতে কিভাবে খুব সহজেই কাঠের যে কোনো ফার্নিচার বার্নিশ বা পালিশ করে নেবেন তারই একটা টিপস শেয়ার করব। এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণের কুসুম গরম জল দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চায়ের পাতা, যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতায় দিয়েছি। 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, আর জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার একটা পাত্র আর ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের নারকেল তেল। আপনারা এখানে যে কোনো নারকেল তেলের ব্যবহার করতে পারেন। তারপর দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, ভালো করে মিশ্রণের মধ্যে ডিপ করে নিংড়ে নিয়েছি। কিভাবে ব্যবহার করবেন, আমাদের বাড়িতে যে কাঠের ফার্নিচারগুলো থাকে যার মধ্যে দেখবেন ফাঙ্গাস ধরে যাবে, বা হয়তো দেখা যায় রেগুলার ব্যবহার করতে করতে কাঠের যে অরিজিনাল কালারটা থাকে সেটা চলে যায়। মাঝে মধ্যে আপনারা যদি এইভাবে মিশ্রণ বানিয়ে কাঠের ফার্নিচারগুলোকে পরিষ্কার করতে পারেন, তাহলে যদি ফাঙ্গাস ধরে যায় সেই ফাঙ্গাস চলে যাবে। আর যদি ফাঙ্গাস ধরে নাও থাকে, মাঝে মধ্যে পরিষ্কার করা হলে কখনোই কিন্তু কাঠের যে কোনো ফার্নিচারের মধ্যে ফাঙ্গাস ধরবে না। এমনকি কাঠের ফার্নিচারগুলো একদম নতুনের মতো চকচক করবে। তো দেখতেই পাচ্ছেন এই খাটের কিছুটা অংশ আমি মিশ্রণটা দিয়ে পরিষ্কার করেছি, আর কিছুটা পরিষ্কার করিনি। দুটোর তফাৎ কিন্তু আপনারা নিজেরা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। অবশ্যই আপনারা একবার হলেও এই টিপসটা ফলো করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কিভাবে আপনারা 1 চামচ পরিমাণে তেলের মধ্যে বেগুন ভাজা করে নেবেন। অনেকে আছে আমরা বেগুন ভাজা খেতে খুবই পছন্দ করি, তবে অনেকটা পরিমাণে তেলের যেহেতু প্রয়োজন হয় বেগুন ভাজতে,
তাই আমরা বেগুন ভাজা খেতে পছন্দ করলেও খেতে পারি না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রথমে বেগুনটাকে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে দেবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি, খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়া হয়ে গেলে 5 মিনিট মতো আপনারা রেখে দেবেন বেগুনটাকে এইভাবে করেই। তো ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখবেন বেগুন থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে, তাছাড়াও বেগুনটাও অনেকটাই নরম হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এই বেগুনগুলো চেপে চেপে এক্সট্রা যে জলটা রয়েছে সেটাকে বের করে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের আটা বা ময়দা। আমি সামান্য আটা দিয়েছি, খুব ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে দিয়েছি। তারপর আপনারা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে যখন গরম হয়ে যাবে কড়াইটা, সামান্য পরিমাণে তেল দিয়ে দেবেন। তেলটা যখন ভালো মতো গরম হবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেগুনগুলো দিয়ে দেবেন। বেগুনগুলো দিয়ে কিছু সেকেন্ড রাখবেন আর উল্টোপাল্টা করে ভেজে নেবেন। তাহলেই দেখবেন একদম কম পরিমাণের তেলে আপনারা অনেকটা পরিমাণের বেগুন ভাজা করেও নিতে পারবেন, আর আপনাদের খেতেও ভালো লাগবে, বেগুনটাও সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে কিন্তু আরও যে বেগুনগুলো রয়েছে সেগুলো আমি ভেজে আপনাদের সবগুলোই দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা যখন পাখার তলায় বসে পড়াশুনো করে, পাখার হাওয়াতে দেখবেন বইয়ের পৃষ্ঠা বা খাতার পৃষ্ঠাগুলো এইভাবে বারবার উঠতে থাকে, যার কারণে ছোট বাচ্চারা বিরক্ত হয়ে যায়, পড়াশোনায় অমনোযোগও হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা পেনের ঢাকনাগুলো নিয়ে নেবেন। অনেক সময় যে পেনগুলো ব্যবহার করি না, ফেলে দিই বা নষ্ট হয়ে যায়, সেই ঢাকনাও নিতে পারেন। এইভাবে করে বইয়ের বা খাতার পৃষ্ঠার মধ্যে যদি আটকে দেন, দেখবেন বইয়ের বা খাতার পৃষ্ঠা কোনোভাবেই উড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। কখনো গরম ভাতের মধ্যে পেঁয়াজ দিয়ে দেখেছেন? কি হতে পারে? ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে, তবে অনেক সময় ভাতের মধ্যে জল যদি একটু কম হয়ে যায় সেক্ষেত্রে ভাতটা তলার সাইড থেকে বসে যায়, কখনো কখনো ভাত পুড়েও যায়, আর পোড়া ভাতের গন্ধের কারণে কেউই কিন্তু সেই ভাত আমরা খেতে পারি না। তো একটা টিপস আপনারা ফলো করতে পারেন। নিয়ে নেবেন পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখানে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এইভাবে করে কাট করে নেব, যাতে করে পেঁয়াজের যে স্ট্রং একটা গন্ধ থাকে সেটা সহজেই বেরিয়ে আসে। এবার এই পেঁয়াজটাকে আপনারা কি করবেন, গরম ভাতের মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন আর ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। এতে করে কি হবে, পেঁয়াজের স্ট্রং গন্ধের কারণে যে পোড়া ভাতের গন্ধটা থাকে সেটা সহজেই অ্যাবজর্ব করে নেবে, যার কারণে পোড়া ভাতের গন্ধ কিন্তু আর লাগবে না, আর পেঁয়াজটা ফেলে না দিয়ে রান্নাতে ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। আটাতে হাত না লাগিয়ে আপনারা কি কখনো আটা মেখে দেখেছেন? রুটি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে বানানো হয়ে থাকে। রুটি বানানোর আগে আটাও কিন্তু মেখে নিতে হয়, তবে অনেক সময় হাতে যদি ব্যথা হয়ে যায়, হাত যদি কেটে যায়, সেক্ষেত্রে আটা মাখতে অনেকটাই সমস্যা হয়। তাছাড়াও সাহায্য করার মতো কেউ না থাকলে নিজেদের কাজ নিজেরই করতে হয়। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণটাকে আটার মধ্যে মিশিয়ে নিয়েছি। এখানে প্লাস্টিকের চায়ের ছাঁকনি নয়, এই ধরনের যে স্টিলের চায়ের ছাঁকনিগুলো থাকে সেটা নিয়ে নেবেন। এবার অল্প করে জল দেবেন আর চায়ের ছাঁকনিটা আপনারা এইভাবে আটার মধ্যে ঘোরাতে থাকবেন। এইভাবে আপনারা যদি আটাটা মাখেন, দেখবেন আটাতে হাতও দিতে হবে না, আর খুব সহজেই আপনারা কিন্তু আটাটা মেখে নিতে পারবেন। অনেক সময় হাত বা আঙুল যদি কেটে যায় সেক্ষেত্রে দেখবেন আরও সমস্যা হয় আটা মাখতে। আর এই পদ্ধতিতে আটা মাখলে আপনাদের আটাও মেখে নেওয়া হয়ে যাবে, আটাতে হাতও দিতে হবে না। আর যখনই জলের ব্যবহার করবেন অবশ্যই একেবারে অনেকটাই জল দেবেন না, অল্প করে এইভাবে জল দেবেন আর আটাটা মাখতে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন কিছু সেকেন্ড এইভাবে ঘুরিয়ে নেওয়ার ফলে আটাটা কিন্তু একদম মেখে নেওয়া হয়ে গেছে। তারপর আলতো হাতে আপনারা একটু ডলে নিলেই দেখবেন আটাটা সম্পূর্ণ মেখে নেওয়া হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো একটা দেশলাই কাঠির সাহায্যে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়ে দেখেছেন? সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু সুতো রেখে থাকি, তবে যখন আমরা ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরাতে যাই দেখবেন সহজে কিন্তু পরাতে পারি না। কেন কি, সূচটা এতটাই ছোট থাকে, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। এখানে একটা তার নিয়েছি, তারটাকে এইভাবে ছোট্ট করে মুড়িয়ে নিয়েছি। আমাদের অনেকেরই বাড়িতে তো ইলেকট্রিক্যাল তার বা চার্জারের তার রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। দেশলাইয়ের কাঠির মধ্যে আমি তারটাকে দিয়েছি। তারপর এই তারটা যাতে দেশলাইয়ের কাঠি থেকে খুলে না যায়, সেলোটেপ দিয়ে খুব ভালোভাবে এইভাবে পেঁচিয়ে নেবেন। এবার আপনারা কিভাবে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরাবেন চলুন দেখে নেওয়া যাক। যে সুচটা রয়েছে প্রথমে আপনারা
তারটার মধ্যে সুচটাকে এইভাবে করে পরিয়ে দেবেন। এবার যে তারের ছোট্ট ইউয়ের মতো অংশটা থাকে তার মধ্যে কিন্তু সবার প্রথমে আপনারা এইভাবে সুতোটাকে পরাবেন। সুতোটা যখন পরিয়ে নেওয়া হয়ে যাবে, সুচটা এইভাবে টেনে নিলেই দেখবেন ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা কিন্তু খুব সহজেই সুতোটা পরিয়ে নিতে পারবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর টুলটা তৈরি হয়েছে। একদম ছোট্ট সাইজের সুচের মধ্যেও কিন্তু এইভাবে সুতোটা পরিয়ে নিতে পারি। একটা একটা করে লুচি বেলতে আমাদের কিন্তু অনেকক্ষণ সময় লাগে। বাড়িতে যদি আত্মীয় স্বজন আসার থাকে বা সকালের দিকে যদি বাচ্চা অথবা বড়দের টিফিন করতে হয়, আমাদের তাড়াহুড়োর মাঝে লুচি করতে অনেকটাই সময় লেগে যায়। তো আপনারা কিভাবে লুচি করবেন, তা আবার বেলন চাকি ছাড়া। একটা থালা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। থালাটাকে উল্টো করে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি। এবার যে লেচিগুলো করে রেখেছিলাম এইভাবে করে 4টে লেচি দিয়ে দিয়েছি, তবে অবশ্যই কিন্তু একটু গ্যাপ রেখে দিতে হবে। আরও একটা থালা উল্টো দিকে এভাবে একটু তেল মাখিয়ে দিয়েছি। এবার থালাটাকে ওপর থেকে এইভাবে করে দিয়ে ভালোভাবে সেট করে নেবেন। আর চাইলে আপনারা এভাবে হাত দিয়ে চেপেও দিতে পারেন, আর যদি অসুবিধা হয় সেক্ষেত্রে একটা বাটি নিয়ে নেবেন, এইভাবে করে কিছু সেকেন্ড ঘুরিয়ে নেবেন। তবে অবশ্যই কিন্তু একটু প্রেস করে কাজটা করতে হবে, তাহলেই দেখবেন আপনাদের লুচি কিন্তু সম্পূর্ণ বেলে নেওয়া হয়ে যাবে কোনো রকমের বেলন চাকি ছাড়াই। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার এই লুচিটা ভেজেও দেখিয়ে দিচ্ছি।